ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দুবাইতে। বুধবার রাতে তিনি দুবাইতে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাই অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মত বিনিময় করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল দেশে ফিরবেন ডক্টর ইউনুস। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের 14, 18 ও 24 সালের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে সারা দেশের পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি, তো সেগুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার। ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি, তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটের গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত পোষণ করি। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মানব সম্পদ উন্নয়নে জামালপুরে 4 উপজেলায় টুইন পিট ল্যাট্রিন বাস্তবায়নে উপকৃত হয়েছে অন্তত 10,000 দরিদ্র পরিবার। গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় 3,76,00,000 টাকা ব্যয়ে স্থাপন করা হয় এসব ল্যাট্রিন। এতে খুশি সুবিধাভোগীরা। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
জামালপুর পল্লীচর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর অনেক পরিবারই ছিল না কোনো ল্যাট্রিন। ঝোপঝাড়, জঙ্গল এবং খোলা জায়গাকে ল্যাট্রিন হিসেবে ব্যবহার করায় বাড়ত নানা রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। 2024-25 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর, সরিষাবাড়ী, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার 42টি ইউনিয়নে টুইন পিট ল্যাট্রিন স্থাপনের কাজ শুরু করা হয়। এতে কমেছে নানা ভোগান্তি ও স্বাস্থ্যের ঝুঁকি, স্বস্তিতে সুবিধাভোগীরা। এটা টয়লেট দিয়ে আমার খুব শান্তি হয়েছে। আমার টয়লেটটা নিয়ে সাইডে ঘর ব্যবহার করতেছি। টয়লেট দেওয়াতে আমার সুবিধা হয়েছে। আগে কোনো প্রকার ছিল না, খোলা জায়গায় ল্যাট্রিন করতাম। এই স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন কি বুঝতাম না। সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রকল্পের কাজ শেষ পর্যায়ে বলেছেন নির্বাহী প্রকৌশলী। গ্রামীণ অবহেলিত জনগণ যারা পিওর স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে এবং স্যানিটেশন ব্যবস্থা বঞ্চিত হওয়ার ফলে তাদের অর্থনৈতিকভাবে তারা লুজার হচ্ছে, দৈহিক এবং শারীরিকভাবে বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষিতে সরকার এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এই প্রকল্পটা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ল্যাট্রিনকে বেশ উপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন পরিবেশবিদরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সাথে ম্যারাথন বৈঠক শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে ভারতীয় অভিবাসী, শুল্ক ও বাণিজ্য ছাড়াও বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদী। মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমানবন্দরে স্বাগত জানান মার্কিন প্রশাসনের কর্মকর্তা। এছাড়াও ভারতের রাষ্ট্রদূত বিনয় কাটরা। 12 আর 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে মোদীর একাধিক বৈঠকের মধ্যে সবার নজর হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে আলোচনার বিষয়বস্তুর দিকে। যুক্তরাষ্ট্র ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে 25% করার ঘটনা আর অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি দুই নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। সদ্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গেবার্ডের সাথে বৈঠক করেছেন মোদী। সন্ত্রাসবাদ মোকাবেলা, সাইবার নিরাপত্তা সহ কৌশলগত সুরক্ষা নিশ্চিতে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে আলোচনা করেছেন তারা। ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন আর ভারতে আশ্রিত শেখ হাসিনার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে হাসিনাকে ঢালাও সমর্থন দেয়া ভারতের পক্ষে ট্রাম্পের ইতিবাচক মনোভাব তৈরি করতে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া আর সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি আলোচনায় তুলতে পারেন মোদী। এদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে ফোনালাপে কূটনীতি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। যদিও দখল করা ভূখণ্ড ফেরত দিতে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ইউক্রেন আর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদা ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন। বলেছেন, পুতিন আর জেলেনস্কি শান্তি চান। এ বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব থাকায় মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করতে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। ফোনালাপের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও প্রতিক্রিয়া দিয়েছেন। জানিয়েছেন, পুতিনের সাথে দীর্ঘ ফোনালাপ হয়েছে। 2014 সালের আগের সীমারেখায় ফেরা ইউক্রেনের জন্য সম্ভব হবে না বলেও আগাম বার্তা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, 1.5 ঘন্টার ফোনালাপে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছে পুতিন। এদিকে শান্তির স্বার্থে রুশ আগ্রাসনের হাতছাড়া হওয়া ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।